দর্শক, দেশের ক্রিকেটের হালচাল নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, আমরা পরিচালকদের নিয়ে, আপনি বলছিলেন শেষ দিকে এসে, আমি পরিচালকদের নিয়েই একটা পার্ট করার কথা ভাবছিলাম। এই যে পরিচালকরা এক একজন এক এক মুখী হচ্ছেন, একজন পদত্যাগ করেছেন, একজন ক্রিকেটারদের নিয়ে কথা বলে নানা রকম একটা গুবলেট পাকায় ফেলেছিলেন। তারপরে আমরা দেখলাম যে একজন পরিচালকের বিরুদ্ধেই ফিক্সিংয়ের অভিযোগ উঠলো, তাকে তিনি ছিলেন অডিট কমিটিতে, সেখান থেকে তিনি স্টেপ ডাউন করেছেন। এদেরকে নিয়েই হচ্ছে এই বিসিবিটা চলছে। আসলে কি চলছে বিসিবিতে, আর এদের দিয়ে আসলে ক্রিকেটটা কতটুকু এগিয়ে নেওয়া সম্ভব এই পরিচালকদের নিয়ে? না দেখেন, আপনি একটা ম্যাচ তখনই জিতবেন যদি আপনার টিম ভালো থাকে, কিন্তু আপনার টিম যদি ভালো না থাকে তাহলে, এবং এক দুজন যদি ভালো খেলোয়াড় থাকেন, তাহলে আপনি সেই ম্যাচে হয়তো একটু কম্পিটিটিভনেসটা আনতে পারবেন, কিন্তু ম্যাচ জিততে পারবেন না দিন শেষে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা কিন্তু তাই হয়েছে। এবং এই যে পরিচালকদের কথা বললেন আপনি, তারা তো এই কম্পিটিটিভ কোনো নির্বাচনের মাধ্যমেই আসেননি। তাদেরকে অনেকেই কিন্তু ক্রিকেট বোর্ডের সংগঠক হিসেবে অনেকে কিন্তু বাংলাদেশের অনেকে চিনত না, তারা হঠাৎ করে এখানে চলে এসেছেন। তা এর আগে যারা ক্রীড়া প্রশাসনে ছিলেন তাদের দয়া দাক্ষিণ্য এবং আমি মনে করি যে আনুকূল্য নিয়েই তারা ক্রিকেট বোর্ডে এখানে এসেছেন, এবং কোনো ধরনের কম্পিটিটিভ কোনো নির্বাচন ছাড়া। যে নির্বাচন হয়েছে 6 অক্টোবরে, সেটা একটা প্রহসনের নির্বাচন ছিল ক্রিকেট বোর্ডের। আমি নিজে সেটা প্রমাণ করতে পারবো, এবং আমি নিজে সেটা প্রমাণ করেছিও যে সেখানে কোনো নির্বাচন হয়নি। নির্বাচনের আগে আপনি অনেকে জিতে গিয়েছেন ভোটের মাধ্যমে। যেটা হয়েছে, দ্যাট ওয়াজ সিম্পলি আ ফার্স। এই নির্বাচনকে যদি আপনি নির্বাচন বলেন, তাহলে আমি মনে করি যে এর চেয়ে বাজে জিনিস আর হতেই পারে না। নির্বাচন একটা পদেই হয়েছিল, সেখানে শুধুমাত্র খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল, এই দুজনের বাদ দিয়ে আপনি বাদ বাকি সব নির্বাচন হয়েছে কিন্তু আপনার এক লোক দেখানো নির্বাচন। বিশেষ করে ক্লাব পর্যায়ে যে নির্বাচন যেটা হয়েছে, এটা হাস্যকর। এটা আমরা জানি যে কারা জিতছেন, যা শুধুমাত্র নাম ঘোষণা বাকি ছিল। আর দেখবেন যে আপনি ম্যাক্সিমাম যারা জিতেছেন তারা কিন্তু আপনার ওই তাদের প্রতিদ্বন্দ্বিতাই হয়নি, তাদের প্রতিপক্ষ কেউ ছিলেন না, তারা এমনি নির্বাচিত হয়ে গিয়েছেন। সো এইভাবে যখন ক্রিকেট বোর্ডে আসবেন, যারা আসছেন তারা এসে, আমি মনে করি যে তাদের উচিত ছিল যে আরও একটু সফিস্টিকেটেড হওয়া, আর একটু নমনীয় হওয়া, এবং নিজেদের বিদ্যা বুদ্ধিকে নিয়ে ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা এখানে এসে অনেকে নিজেদেরকে জমিদার ভাবতে শুরু করে দিয়েছেন। কয়েকজন ক্রিকেটার যেভাবে টাকা পয়সার হিসাব চেয়েছেন এবং যেভাবে বলেছেন যে ক্রিকেটাররা এত বেশি ডাব খায় কেন, আপনি ক্রিকেটারদেরকে টাকা কমিয়ে দেওয়া উচিত, বা ক্রিকেটাররা যদি বিশ্বকাপে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ কেন দেওয়া হবে? বাংলাদেশ যখন খারাপ করে তখন তো আমরা তাদের কাছ থেকে টাকাটুকু চাই না, বা যে টাকাটুকু তারা বেতন পান সেই বেতনও কমিয়ে দেই না। তো এটা বলার অধিকার কি তারা রাখেন কিনা? কারণটা হলো যে এই যে আজে বাজেভাবে কথা তারা বলেছেন, ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। আপনি তাদেরকে মর্যাদা দিবেন, আপনি তাদেরকে যদি অমর্যাদা করেন তাহলে তো আপনার অবস্থানটাই দুর্বল হয়ে যায়। সো এই যে তারা এসে এখানে নিজেদেরকে 5 মাস আগে তারা এসেছেন, এসে নিজেদেরকে জমিদার ভাবতে শুরু করে দিয়েছেন, আর বাদ বাকি সব ক্রিকেটার এবং অন্যান্য যারা রয়েছে তাদেরকে ভাবতে শুরু করে দিয়েছেন প্রজা। দিস ইজ রং। আমি মনে করি যে আপনি এইভাবে কোনো সংগঠন কিন্তু চলতে পারে না, কোনো সংস্থা চলতে পারে না। আর সবচেয়ে বড় বিষয় হলো যে যারা এই সমস্যা তৈরি করেছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু আপনার সংগঠক হিসেবে ভালো ছিলেন না, বা কখনোই ছিলেন কিনা সেটা আমরা জানতাম না। আরেকটা বিষয় হলো যে তারা একটা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন। দেখলাম যে ফেসবুকে তারা স্ট্যাটাস দিচ্ছেন, ফেসবুকে কারা স্ট্যাটাস দেয় বা ফেসবুকে কারা নিজেদের মতামত এরকমভাবে জানায়। আপনার যদি এতই চুলকানি থাকে, আপনি বস একটা প্রেস কনফারেন্স করেন, প্রেস কনফারেন্স করে ডেকে বলেন যে আমি এটা বলবো, দেখা যাবে তখন আপনার কত বড় সাহস রয়েছে। কিন্তু সেটা না করে আপনি ফেসবুকে একটা ক্রিকেটারদের বিরুদ্ধে একটা বাজে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন যে এরকম করা উচিত। এটাকে বলে অ্যাটেনশন সিকার। এই যে অ্যাটেনশন সিকারদের নিয়ে আপনি কখনোই একটা বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না। এবং আমি মনে করি যে এই পরিচালকরা যে ভুলগুলো করেছিলেন, সেই ভুলটা দেখে ক্রিকেট বোর্ডের সভাপতি যিনি ছিলেন, আপনি একটা সভা ডেকে এই ক্রিকেটারদের, এই পরিচালকদের একটা সাবধান করে দেওয়া তার উচিত ছিল, অথবা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেরকমভাবে যে ব্যবস্থা নিয়েছেন সেটা এক অর্থে কিন্তু লোক দেখানো ব্যবস্থা। এই যে নাজমুল আলম সাহেব বা নাজমুল ইসলাম পরিচালক, রাইট, তিনি যে বাজে মন্তব্য করেছিলেন, তারপর তাকে আপনার ওই কমিটি থেকে একটা সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি যে কমিটিতে ছিলেন, এখন আমরা শপথে ফিরছেন, আবার সেই পদে ফিনান্স কমিটিতে ছিলেন, এখন তিনি আবার একটা জবাবদিহি যেটা দিয়েছেন, যে জবাবদিহিটা দেওয়ার পরে আপনি তাকে আবার সেই কমিটিতে রাখা হয়েছে। তার মানেটা কি? যে তার যে আগের বক্তব্য যেটা ছিল, সেই বক্তব্যকে তিনি মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, বলেছেন যে ইয়েস আই মেড এ মিস্টেক, করেননি তো। তার মানে তিনি ক্রিকেটারদেরকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যে তিনি স্ট্রিক্ট রয়েছেন এবং সেটা তিনি বিশ্বাস করেন। তো তিনি বিশ্বাস করেন যে ক্রিকেটারদের বিরুদ্ধে এরকম বলা যাবে, তাহলে তাকে কেন একজন ক্রিকেটার বা সাধারণ মানুষ তাকে মেনে নেবে? সো এই জিনিসগুলি আমি মনে করি যে এটা একটু দেখা উচিত ছিল। এবং কখনোই ক্রিকেট বোর্ডে বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি পরিচালক হিসাবে আসছেন, এর মানে এটা না যে আপনি একেবারে মন্ত্রী এমপি হয়ে গিয়েছেন এবং সব ক্ষমতার অধিকারী হয়ে গেছেন, আপনি যা বলবেন সেইভাবেই চলবে, সেটা হতে পারে না। বরঞ্চ আমি মনে করি যে তাদেরকে এখন
আপনার একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা উচিত যে তারা এই 5 মাসে কি করেছেন। এই পুরো ক্রিকেট বোর্ডের যে 25 জন পরিচালক রয়েছেন, এই 25 জন পরিচালকের একটা আপনার এই একটা জবাবদিহি দেওয়া উচিত যে আমি 5 মাসে এটা করেছি, এবং সেটা যদি তারা করার মতো সাহস বা দক্ষতা দেখাতে পারেন, আমি তাদেরকে স্যালুট দিব। তো দেখা যাবে যে আপনি এই 25 জনের মধ্যে হয়তো 4-5 জন কাজ করেছেন, আর বাদবাকিরা এরকমভাবে অ্যাক্টিভিস্ট হিসেবে ছিলেন এবং আজে বাজে কথাবার্তা বলেছেন এবং নিজেদের একটা অ্যাটেনশন সিকার হিসেবে কাজ করেছেন। সো এই জিনিসটা আমি মনে করি যে অবশ্যই ক্রিকেট বোর্ডের যা পরিচালক যারা রয়েছেন, যে মিস্টেকগুলো তারা করেছেন, এই মিস্টেকটা তারা দ্বিতীয়বার যদি আবার করেন, আমি মনে করি যে তাদেরকে আর তাহলে এখানে রাখাটা উচিত হবে না। এম নাজমুল ইসলামকে শপথে ফেরানোর পরে কি আপনার মনে হয় যে যার বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ উঠেছে তিনিও কদিন পর এভাবেই আবার পার পেয়ে যাবেন? পরিস্থিতি কিন্তু তাই বলছে। আপনি এত বড় একটা অভিযোগ উঠেছে, একজন পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে, এবং সেটা তিনি তার পরিপ্রেক্ষিতে অডিট কমিটি থেকে নিজেই স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। দ্যাট মিনস তিনি কিন্তু পুরো এই বিষয়টা মেনে না নিলেও সরাসরি অস্বীকার করছেন না, কিন্তু যে তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে তিনি সেই কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তো একটা কমিটি থেকে, সাব কমিটি থেকে সরে দাঁড়ানোটা আর আপনি পরিচালনার পদ থেকে সরে দাঁড়ানোর কিন্তু পার্থক্য রয়েছে। উচিত ছিল যে তাকে আপনি পরিচালকের পদ থেকে আপনি সরে দাঁড়াবেন এবং একটা তদন্ত হবে। এই তদন্ত যতক্ষণ না পর্যন্ত একটা আপনার সুষ্ঠু তদন্ত হয় এবং এখান থেকে একটা রিপোর্ট আসে বা রায় আসে, তার আগ পর্যন্ত আপনি আপনার পদে থাকতে পারবেন না। এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত ছিল, কিন্তু সেটাও ক্রিকেট বোর্ড নেয়নি। তো আমার কাছে এই কারণে মনে হচ্ছে যে এই পরিচালকদের বিরুদ্ধে যে আজে বাজে মানে যে কথাবার্তা তারা বলেছেন এবং অনেকের বিরুদ্ধে যেভাবে অভিযোগটা উঠেছে, তাদের দিন শেষে দেখবেন যে তাদের বিচারটুকু ঠিকমতো হচ্ছে না বা তাদের আপনার তদন্ত ঠিকমতো হচ্ছে না। এর ফলে যেটা হবে যে ক্রিকেট যেভাবে চলছিল এইভাবেই চলবে, এবং যেভাবে সবাই সমালোচনা করছে এভাবেই সমালোচনা করবে। আমার মনে হয় না যে মানে বড় কোনো ড্রাস্টিক কোনো ধরনের চেঞ্জ আসতে পারে, যদি না তারা নিজেরা মানে নিজেদেরকে ঠিক করে নেন। কায়সার ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দেখলাম যে এইসবের মধ্যেই একজন পরিচালক পদত্যাগ করেছেন, আরো কয়েকজন পরিচালক পদত্যাগ করবেন বলে একটা গুঞ্জন আছে, যদি আমরা এখন পর্যন্ত তাদেরকে পদত্যাগ করতে দেখিনি। এটা কেন হচ্ছে? ইশতিয়াক সাদেক কেন পদ ছাড়লেন? কেন আরো কয়েকজনের এই গুঞ্জনটা তৈরি হয়েছে? এটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটি এত ধরনের কথা বলে, তো এই ধরনের এই বিষয়গুলো কিন্তু তাদেরকে পরিষ্কার করা উচিত ছিল যে একজন ক্রিকেট বোর্ডের পরিচালক এই পর্যায়ে যখন আপনি দায়িত্ব ছাড়বেন, সেটাকে যদি শুধুমাত্র আপনি ব্যক্তিগত বলে কারণ বলে যদি আপনি সেখানে ফয়সলা করে দেন, সেটা কিন্তু সমস্যা আরও তৈরি করবে, আরও বেশি গুজব ছড়াবে, আরও বেশি গুঞ্জন ছড়াবে। একটা নিউজকে যদি আপনি সত্যিকারভাবে বা ঠিকভাবে যদি আপনি প্রকাশ না করেন, সেটা যদি গোপন রাখেন, তখনই দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের গুঞ্জন এবং গুজব ছড়াবে। কিন্তু আপনি বলে দেন যে তিনি কেন পদত্যাগ করেছেন, সেটা তো নিশ্চয়ই তিনি ক্রিকেট বোর্ডের সেই বোর্ড সভাকে জানিয়েছেন বা সিওকে জানিয়েছেন। তো সেখানে শুধুমাত্র তিনি ব্যক্তিগত কারণটা উল্লেখ করে এখান থেকে সরে দাঁড়িয়েছেন, এটা ভাবতে অন্তত আমি রাজি নই। আর সেটা যদি শুধুমাত্র ব্যক্তিগত কারণও হয়ে থাকে, তাহলে তিনি এই বিষয়টা আমি মনে করি যে ফয়সলা করতে পারতেন, বা তিনি এই বিষয়টা যদি তিনি জানিয়ে দিতে পারতেন। এত কথা বলা হয় মিডিয়া কমিটির সামনে এসে, বা মিডিয়া কমিটি এত কথা বলে, এটা জানিয়ে দিলে প্রবলেমটা কী ছিল? তাহলে দেখতেন যে আপনি মানে অনেক ধোঁয়াশাটা কেটে যেত। ধোঁয়াশা রেখে আপনি সামনে যখনই বাড়বেন তখনই এই ধরনের গুজব হবে, এবং দেখবেন যে বিষয়টা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশি পাসপোর্টে চলে গিয়েছেন, ওয়ান ওয়ে টিকিট কেটেছেন, তিনি আর ফিরবেন না। আমিনুল ইসলাম বুলবুল এমন কোনো অপরাধ করেননি যে তাকে বাংলাদেশ থেকে ছেড়ে চলে যেতে হবে। তো এই জিনিসগুলো যে গুজব গুঞ্জন সবগুলি চলে এসেছে। এই কারণে আমি মনে করি যে আমাদেরকেও একটু যারা মানে এই ধরনের কথাবার্তা ওপেনলি আপনার ফেসবুকে বলেন বা নিজের মতামত জাহির করেন, ফেসবুক বা আপনি মিডিয়া সোশ্যাল মিডিয়া যেটা লেখা হয়, সেটাকে কিন্তু আপনি কখনো মানে রিয়েল নিউজ হিসাবে কাউন্ট করার কোনো কিছু নেই। সেটা একজন একটা মতামত দিতেই পারেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, এখানে আমি আমার মতামতটা দিলাম, সেটা আপনি দিতেই পারেন, কিন্তু সেই মতামত দেওয়াটার ক্ষেত্রেও আপনাকে কিছুটা সফিস্টিকেশন কিন্তু বজায় রাখতে হবে। এক্স্যাক্টলি কায়সার ভাই, আমরা আরো আলোচনা করব, তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই।